হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চলতরিতার একটা নতুন লেকচারে। আজকে হচ্ছে আমরা লেকচার 3, যেখানে আমরা সিরিজ এবং প্যারালাল যে তোমার সম্পর্ক আছে বা তুল্যরোধ যে ব্যাপারটা আছে, এই তুল্যরোধ সবটা এমনভাবে পড়বো যে তোমার কোনো প্রশ্নে কখনোই তুমি আটকাবা না। এটা বোর্ড হোক বা কলেজ অ্যাডমিশন হোক, যে কোনো জায়গাতে। অ্যান্ড তোমাকে বেশ কিছু সিক্রেট শর্টকাট আমি শেয়ার করবো, যে শর্টকাটগুলো তোমার সময় এমনে বাঁচাবে, বুঝছো? যখন তুমি এমসিকিউ সলভ করবা, সবার আগে তোমার এমসিকিউ সলভ করতে পারবে, এরকম কিছু শর্টকাট তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? সো চলো শুরু করি। সো আমাদের এই যে ব্ল্যাকবোর্ড এডু চ্যানেলটা, যেই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো, এই চ্যানেলে আমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচ এবং আপকামিং যে এসসি ব্যাচগুলো আছে, তোমাদের জন্য ফ্রি প্লেলিস্টগুলো এখানে তৈরি করা হচ্ছে। অলরেডি চলতরিত তৈরি করছি, যেটা 3 নাম্বার লেকচার আজকে, এবং অন্যান্য ভাইদের বায়োলজি, রসায়ন, প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি প্লেলিস্ট এই জায়গাতে তোমরা পাবা। সো আমরা কাজ করতেছি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে। সো তোমাদের জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তোমাদের ফ্রেন্ডের কাছে জাস্ট ক্লাসটা শেয়ার করবা। জাস্ট তোমাদের ক্লাসের যে গ্রুপটা আছে, সেই গ্রুপে জাস্ট ভিডিওটা একবার শেয়ার করে দিবা। প্রত্যেকটা পড়াশোনা করতে আসলে হাদিয়া দিতে হয়, তোমরা জানো। প্রত্যেকজন টিচারকে হাদিয়া দিয়ে তোমরা পড়াশোনা করো। সো এই ভিডিওগুলোর হাদিয়াটা মনে করবা যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে জাস্ট তুমি শেয়ার করে দিলেই হাদিয়াটা দেওয়া হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা গত 2টা ক্লাসে যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে চলতরিতের বেসিক এবং হচ্ছে রোধ নিয়ে পড়াশোনা করছি। আজকে একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয়, বুঝছো? বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য আমি ইংলিশ টার্মগুলো বলে দিব। ওকে, সো আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এর আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে ওহমের সূত্র বা ওহমের ফর্মুলা। ওহমের ফর্মুলা বা ওহমের সূত্র, এই জিনিসটা আমরা একটু পড়ব। এখন মনে করো আমি তোমাদেরকে জাস্ট পানি দিয়ে ব্যাপারটা বুঝাই। পানির একটা স্রোত দিয়ে ব্যাপারটা বুঝাই। যে ধরো তোমার এই জায়গাতে একটা পাইপ আছে, তোমার এই জায়গাতে একটা পাইপ আছে। তুমি যদি এই পাশ দিয়ে অনেক বেশি প্রেসারে পানি ধাক্কা দিতে থাকো, বুঝছো? মানে অনেক বেশি প্রেসারে তুমি ধাক্কা দিচ্ছ, প্রেসারটা যদি বাড়াও, মানে দুই পাশের প্রেসারের ডিফারেন্সটা যদি বাড়াও, যে পানির অনেক বেশি প্রেসার, এই পাশ আর এই পাশ, লেটস সাপোজ এই পাশে বন্যা হয়ে যাচ্ছে আর এই পাশে একদম খরা, বুঝতে পারছো? এই পাশে মনে করো একটা সমুদ্র আছে, অনেক বেশি পানি, আর এই পাশে পানিই নেই। তাহলে কি এই পাশে পানির প্রেসার বেশি, এই পাশে পানির প্রেসার কম হবে? সো যদি তুমি এরকম করো যে এই পাশের প্রেসার আরও বাড়ায় দাও, এই পাশের পানির প্রেসার আরও বাড়ায় দাও, তাহলে কি আরও বেশি পানি ওইদিকে যাবে না? কমন সেন্স। তার মানে আমি যদি বাম পাশের প্রেসারটাকে আরও বেশি বাড়াই, বাম পাশের প্রেসার যদি আরও বেশি বাড়াই, এইদিকে পানির যে ফ্লোটা, সেই ফ্লোটা আরও বেশি বাড়বে। বুঝতে পারছো? এটার ভিতর দিয়ে যে পানি যাচ্ছে, পানির ফ্লোটা আরও বেশি বাড়বে। তার মানে এই পাশে প্রেসার বাড়াচ্ছ, পানির যে পানির যে চাপ, সেই চাপ বাড়াচ্ছ, এই পানির চাপের কারণে বেশি পানি এই দিক দিয়ে যাবে। মেক সেন্স করে? সো চলতরিতের ক্ষেত্রেও ব্যাপারটা ওই রকম। সো এই জায়গাতে পানির সাথে আমাদের কম্পারিজন আসবে হচ্ছে কিসের বলো তো? তড়িৎ প্রবাহের। তড়িৎ প্রবাহের পানির সাথে কম্পারিজন কার আসবে বলো তো? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। সো ইলেকট্রনের প্রবাহ ডিপেন্ড করে হচ্ছে বিভব বা ভোল্টেজের উপর। বিভব জিনিসটা কি, এটা তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ে পড়াবো। এর আগের যে অধ্যায়টা আছে স্থির তড়িৎ, সেই অধ্যায়ে পড়াবো। বা যারা আমার পেইড ব্যাচে আছো তারা হয়তো এই জিনিসটা জানো, স্থির তড়িতে পড়াইছি। সো এই যে এই প্রান্ত, লেটস সাপোজ যে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব যে পার্থক্যটা আছে বা দুই প্রান্তের যে বিভবের যে তারতম্যটা আছে, এই বিভবের তারতম্যটা যত বেশি বাড়বে, তড়িৎ প্রবাহ তত বেশি বাড়বে। লেটস সাপোজ আমি তোমাকে বললাম যে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে 100 ভোল্ট, বুঝছো? দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে কত বললাম? 100 ভোল্ট। সো যখন দুই প্রান্তের বিভব পার্থক্যটা 100 ভোল্ট, বুঝছো? দুই প্রান্তের বিভব পার্থক্যটা যখন 100 ভোল্ট, তখন মনে করো তড়িৎ প্রবাহ পাইছি আমি 10 অ্যাম্পিয়ার। জাস্ট একটা অ্যাজাম্পশন, যখন 100 ভোল্ট তখন 10 অ্যাম্পিয়ার পাইছি। এখন সামহাও যদি পার্থক্যটা আমি বাড়ায় দিই, বিভব পার্থক্যটা 150 ভোল্ট বানায় দিলাম, তড়িৎ প্রবাহ আমি আসলে বেড়ে যাবে। তড়িৎ প্রবাহ তখন পাবো 15 অ্যাম্পিয়ার। তার মানে ওইটা অনেকটা প্রেশারের মতো, যে পানির স্রোত আর প্রেশারের মতো। যে প্রেশার যদি বাড়ে, তাহলে পানির স্রোত যেমন বাড়তেছে, এরকম ভোল্টেজ যদি বাড়ে, ধরো এই পাশের তুলনায় এই পাশের ভোল্টেজ যদি বাড়ে, ওখানে প্রেশারের মতো চিন্তা করো, প্রেশার বাড়তেছে আর এখানে ভোল্টেজ যদি বাড়ে, বেশি পরিমাণ ইলেকট্রন ফ্লো হবে। দ্যাট মিনস বেশি পরিমাণ
বিদ্যুৎ এই দিক দিয়ে ফ্লো হবে। তার মানে ভোল্টেজ বাড়াইলে কি কাহিনী করতেছে বলো তো? ভোল্টেজ বাড়াইলে তড়িৎ প্রবাহ বাড়তেছে। ভোল্টেজ বাড়াইলে তড়িৎ প্রবাহ বাড়তেছে। ভোল্টেজটা তুমি যদি বাড়াও, মানে এই পাশের ভোল্টেজটা তুমি যদি বাড়াও, বিভবটা তুমি যদি বাড়াও এই পাশের সাপেক্ষে, এই পাশের তুলনায় যদি এই পাশের ভোল্টেজ বেশি বাড়াও, তাইলে তোমার তড়িৎ প্রবাহটাও বেড়ে যাবে। তড়িৎ প্রবাহটাও কি হবে? তড়িৎ প্রবাহটাও বেড়ে যাবে। তার মানে এটাই আসলে ওহমের ফর্মুলা। এটা আমরা আরও ডিটেলসে নেক্সট ক্লাসে পড়বো। আজকের ক্লাসে ওহমের ফর্মুলা দিয়ে তেমন কিছু করব না, শুধুমাত্র সিরিজ এবং প্যারালাল যে রোধটা আছে সেটা ডিরাইভেশনের জন্য আমাদের একটু দরকার ওহমের ফর্মুলাটা, এই জন্য একটা ওভারভিউ দিচ্ছি। বাট এটা নিয়ে ডিটেলসে পড়বো 4 নাম্বার ক্লাসে, মানে নেক্সট ক্লাসে। সো একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমি যদি বিভব বাড়াই তাহলে তড়িৎ প্রবাহ বাড়তেছে। বিভবকে চাপের সাথে রিলেট করবা, তড়িৎ প্রবাহকে পানির ফ্লোয়ের সাথে রিলেট করবা। সো চাপ বাড়াইলে পানির ফ্লো বাড়ে। সো এরকম যে কাইন্ড অফ ইলেকট্রনের চাপই তুমি এই জায়গাতে বাড়াচ্ছ, তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন ফ্লো হবে, দ্যাট মিনস তড়িৎ প্রবাহ বাড়বে। তার মানে আমরা একটা জিনিস লিখতে পারি যে তড়িৎ প্রবাহটা বিভবের সমানুপাতিক। তড়িৎ প্রবাহটা কিসের সমানুপাতিক? বিভবের সমানুপাতিক। তার মানে বিভব পার্থক্যটা তুমি যদি বাড়াও তড়িৎ প্রবাহটাও বাড়বে। বিভব পার্থক্যটা তুমি যদি বাড়াও তাহলে তড়িৎ প্রবাহটাও বাড়বে। এই জায়গাতে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, এটার নাম হচ্ছে পরিবাহিতা। সো ওইটাকে ইনভার্স করলে আসলে আমরা রোধটা পেয়ে যাই। সো আলটিমেটলি তুমি একটা ফর্মুলা পেয়ে যাবে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। এটা নিয়ে আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে পড়বো, আজকের ক্লাসে না। এই জন্য আজকের ক্লাসে এটা নিয়ে আলোচনাও করছি না, ঠিক আছে? এটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনাও করছি না, এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনাও করছি না, এটা নেক্সট ক্লাসে পড়বো। 4 নাম্বার ক্লাসের পড়াশোনা এটা। তুমি জাস্ট আজকের ক্লাসের জন্য একটা জিনিস মনে রাখো যে ওহম আমাদের যে ফর্মুলাটা দিছে যে ভি সমানুপাতিক আইআর, অর্থাৎ আমার যদি একটা রোধ থাকে, আমার যদি ধরো একটা রোধ থাকে, রোধকে এইভাবে প্রকাশ করা হয়, আমার যদি একটা রোধ থাকে, এই রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা যদি থাকে ভি, তাইলে আমরা লিখতে পারবো যে এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটার একটা ইকুয়েশন লিখতে পারবো যে ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আইআর, এটা দিয়ে একটা ইকুয়েশন লিখে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহের মানটা বের করতে পারবো যে বিভব পার্থক্য এত থাকলে তড়িৎ প্রবাহ কত। এই সূত্র নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব, যখন আমরা আসলে ওহমের ফর্মুলাটা পড়বো। আজকের ক্লাসে পড়তেছি না, আজকের ক্লাসে একদমই পড়তেছি না এই ফর্মুলাটা। আজকের ক্লাসটা হচ্ছে তুল্যরোধ নির্ণয়ের জন্য। আজকের ক্লাসটা কিসের জন্য? তুল্যরোধ নির্ণয়ের জন্য। এরপরও জাস্ট তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। 4 নাম্বার ক্লাসে এই টপিকটা তোমাদের আরও সুন্দর করে পড়াবো। সো মনে করো যে আমি তোমাকে এখানে একটা রোধের মান বললাম, যে রোধের মানটা 5 ওহম। এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা হচ্ছে 15 ভোল্ট। তাহলে এখানে তড়িৎ প্রবাহ কত পাবা? এই রোধের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? দেখো এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর, তুমি জানো, তাহলে ভি জানো আর জানো, তার মানে 15 ইকুয়ালস টু আই ইন্টু 5। তাহলে তড়িৎ প্রবাহ পাবা এই জায়গাতে 3 এম্পিয়ার। তড়িৎ প্রবাহ কত পাবা? তড়িৎ প্রবাহ পাবা হচ্ছে এই জায়গাতে 3 এম্পিয়ার। তড়িৎ প্রবাহ পাবা হচ্ছে এই জায়গাতে 3 এম্পিয়ার। আমি যদি তোমাকে একটু ভিন্নভাবে বলতাম যে ধরো এখানে একটা রোধ আছে, এই রোধের মান হচ্ছে আর পরিমাণ, এবং এই দিক দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমি তোমাকে বললাম যে এই এবি প্রান্তের বিভব পার্থক্য কত, এই এ আর বি এর মধ্যে বিভবের পার্থক্যটা কত, মানে এ আর বি এর ভোল্টেজের ডিফারেন্সটা কত। তাহলে তুমি খুব সুন্দর করে লিখে দিতে পারবা এ আর বি এর যে বিভবের পার্থক্য সেটা হয়ে যাবে আইআর পরিমাণ। কিসের পরিমাণ? আইআর পরিমাণ। কারণ ভি ইকুয়ালস টু আইআর আমরা জানি, ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টের মান যদি আমি জানি আই, এবং রেজিস্ট্যান্সের মান যদি আর জানি, এই দুটার গুণফলটাই আমাকে দিবে এই বিন্দু আর এই বিন্দুর বিভবের পার্থক্য। এই বিন্দু আর এই বিন্দুর বিভবের পার্থক্য দিবে হচ্ছে আমার এই যে এই ফর্মুলাটা ভি ইকুয়ালস টু আইআর, যেটা হচ্ছে ওহমের ফর্মুলা, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। বুঝতে পারছো কি? তার মানে আমি যদি তোমাদেরকে একটা ম্যাথ দিই, ধরো এইরকম তোমাকে আমি বললাম যে লেটস সাপোজ আমাদের এই জায়গাতে একটা রোধ আছে, রোধটা হচ্ছে 5 ওহম, এবং এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 2 এম্পিয়ার। আমি বললাম এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত? তুমি বের করতে পারবা? অবশ্যই বের করতে পারা উচিত। যে ভাই ভি ইকুয়ালস টু আইআর, তাহলে এই জায়গাতে আই এর মান 2, আর এর মান 5, তার মানে ভোল্টেজ পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। এই সূত্রের মধ্যে যে ভি, এই ভি দিয়ে সবসময় আমরা পার্থক্যকে বুঝি, ভোল্টেজের পার্থক্যকে বুঝি, যে দুই পারের ভোল্টেজের পার্থক্য কত, দুই পাশের ভোল্টেজের পার্থক্য কত, সেই পার্থক্যকে বুঝি, ঠিক আছে? দুই পাশের ভোল্টেজের পার্থক্য কত, সেই পার্থক্যকে বুঝি, যেটা আসবে হচ্ছে 10 ভোল্ট। সো আমরা এই ওহমের ফর্মুলাটা 4 নাম্বার ক্লাস আরও বিস্তারিত পড়বো, কোনো সমস্যা নেই, এটা একদম ভুলে যাও। জাস্ট ভি ইকুয়ালস টু আইআর, এটা মনে রাখো যে একটা রোধের দুই প্রান্তের বিভবের যে পার্থক্য, ভোল্টেজের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা আইআর যে ফর্মুলাটা আছে ভি ইকুয়ালস টু আইআর, এটা ওহমের ফর্মুলা, এটা দিয়ে বের করতে পারি।
সো এটা আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে পড়বো। সো এখন একটা গোল্ডেন রুল বলবো তোমাদেরকে সিরিজ আর প্যারালাল জিনিসটা বোঝানোর আগে। এই গোল্ডেন রুলটা তোমার লাইফ সেভ করবে, বুঝছো? যারা এই গোল্ডেন রুলটা ভালো করে বুঝবা, তোমাদের আসলে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কিছু ইজিলি সলভ হয়ে যাবে। সো গোল্ডেন রুলটা একদম মনোযোগ দিয়ে মনে রাখো। এই অধ্যায়ে নেক্সট ক্লাসেও একটা গোল্ডেন রুল বলবো। সো এই দুইটা গোল্ডেন রুল যারা মনোযোগ দিয়ে বুঝবা, জীবনে তোমরা চলতরিতে আটকাবা না। কি বলছে বলো তো? সেম পয়েন্ট সেম ভোল্টেজ, কথাটা বুঝছো? সেম পয়েন্ট সেম ভোল্টেজ, যেই কথাগুলো বলতেছি অবশ্যই মনে রাখবা। সেম পয়েন্ট সেম ভোল্টেজ। এখন সেম পয়েন্ট জিনিসটা আসলে কি? সেম পয়েন্ট জিনিসটা আসলে কি মনে রাখবা, যতক্ষণ না রোধ বা রেজিস্ট্যান্স রোধ পাস করবে ততক্ষণ সেম বিন্দু বা সেম পয়েন্ট, যতক্ষণ না তুমি কোনো রোধ পাস করবা ততক্ষণ সেম পয়েন্ট। কথাটার মানে কি? যতক্ষণ না রোধ পাস করবা ততক্ষণ সেম পয়েন্ট, যতক্ষণ না রোধ পাস করবা ততক্ষণ সেম পয়েন্ট। খেয়াল করে দেখো, আমার এই পয়েন্ট যেই কথা, মনে করো এটা এ পয়েন্ট, এইটাও একই কথা, এটাও এ পয়েন্টই, কারণ এদের মধ্যে কোনো রোধ আমি পাস করি নাই, বা এদের মধ্যবর্তী জায়গাতে কোনো রোধ পাস করি নাই। এই পয়েন্ট যে কথা, এটাও একই কথা, এটাও একই কথা, এটাও একই কথা, এটাও একই কথা। তার মানে এরা সবাই এ বিন্দুই, এটাও সেম, 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 এটাও সেম। তার মানে এই সবগুলো আসলে সেম বিন্দু। এই বিন্দু যেই কথা, এই বিন্দু একই কথা, সব বিন্দু সেম। কিন্তু যখনই তুমি একটা রোধকে ক্রস করে ফেলবা, মনে করো যে হাঁটতে হাঁটতে বা ক্যালকুলেশন করতে করতে একটা রোধকে যখন ক্রস করে ফেলবা, বিন্দু চেঞ্জ হয়ে যাবে, এটা আর সেম বিন্দু না। তার মানে রোধ যতক্ষণ না পাস করো ততক্ষণ সেম বিন্দু। কথাটা বুঝছো? তার মানে এইটা যে বিন্দু, এটা একই বিন্দু, একই বিন্দু, একই বিন্দু, একই বিন্দু। বাট যখনই রোধ পাস করে ফেলছো, এটা ডিফারেন্ট বিন্দু হয়ে গেছে, এটার আগের বিন্দুটা নাই। সো কথা যেটা, যতক্ষণ না রোধ পাস করবা ততক্ষণ সেম বিন্দু, আর সেম বিন্দুর সেম ভোল্টেজ। তার মানে এই বিন্দুতে ভোল্টেজ যদি হয়, এখানের ভোল্টেজ যদি হয় 3 ভোল্ট, এখানের ভোল্টেজ হবে 3 ভোল্ট, এখানের ভোল্টেজ হবে 3 ভোল্ট, এখানের ভোল্টেজ হবে 3 ভোল্ট, যদি এটার 3 ভোল্ট হয়। তার মানে সেম বিন্দুগুলার সেম ভোল্টেজ থাকে, এটা তুমি যদি মনে রাখো একদম লাইফ সেট। সেম বিন্দুগুলার সেম ভোল্টেজ থাকে। তার মানে ভোল্টেজ চেঞ্জ হয় কখন? ভোল্টেজ চেঞ্জ হয় কখন? ভোল্টেজ চেঞ্জ হয় রোধ পাস করলে। তাইলে তুমি যদি রোধকে ক্রস করো তখনই ভোল্টেজ চেঞ্জ হবে, বুঝছো? এখানে সেম ভোল্টেজ, সেম 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 সেম, বাট যখনই রোধটাকে পাস করবা ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, যখনই রোধটাকে পাস করবা ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। তার মানে তোমার এই জায়গাতে যদি রোধকে পাস করো বা রোধকে ক্রস করো, রোধের এই পাশ থেকে ওই পাশে যাও, তবেই ভোল্টেজের তারতম্য হবে, ভোল্টেজ চেঞ্জ হবে, আদারওয়াইজ ভোল্টেজ চেঞ্জ হবে না। এই গোল্ডেন রুলটা জাস্ট মনে রাখবা, তোমার লাইফ সেট হয়ে যাবে, বুঝছো? তার মানে সেম বিন্দুর সেম ভোল্টেজ। ভোল্টেজ কখন চেঞ্জ হয়? যদি তুমি রোধকে ক্রস করো, রোধকে ক্রস করলেই ভোল্টেজ চেঞ্জ হবে, আদারওয়াইজ ভোল্টেজের চেঞ্জ হবে না। তার মানে এই বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ সমান হবে না, কারণ যখনই রোধকে ক্রস করছো ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, সমান থাকবে না। আশা করি ক্লিয়ার। তার মানে সেম বিন্দু সেম ভোল্টেজ, রোধকে ক্রস করলে বিন্দুটা চেঞ্জ হয়ে যায়, ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে আসো, সেম ব্রাঞ্চ সেম কারেন্ট, মানে একই রাস্তায় একই কারেন্ট। এটা তোমাকে মনে রাখতে হবে, একই রাস্তা একই কারেন্ট, একই রাস্তা একই কারেন্ট, একই রাস্তা একই কারেন্ট, একই রাস্তা একই কারেন্ট। খেয়াল করে দেখো, এই যে এই রাস্তাটা, এইটা একটা রাস্তা, এটা একটা ব্রাঞ্চ, এইটা আরেকটা রাস্তা, এটা আরেকটা ব্রাঞ্চ, বুঝছো? এখন এই রাস্তায় যদি আরো 10টা রোধও থাকতো, সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হইতো, সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হইতো, সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হইতো, এইটাকে বলা হচ্ছে সেম ব্রাঞ্চ সেম কারেন্ট। মানে রাস্তা একটা হইলে সবার মধ্যে দিয়ে সেম কারেন্টই যাবে। তার মানে এদের মধ্যে সবার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, এদের সবার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, বুঝতে পারছো? এই যে এখানে যে রোধগুলো আছে সবার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। এটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার গেলে এটার মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার যাবে, এটার মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার যাবে, এটার মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার যাবে। তার মানে সেম লাইনে কারেন্ট সবসময় সেম থাকে। লাইন ডিফারেন্ট হলে কারেন্ট চেঞ্জ হয়ে যায়। লাইন যদি ডিফারেন্ট হয়, ইন দ্যাট কেস শুধুমাত্র কারেন্ট চেঞ্জ হয়। ওকে, থার্ড গোল্ডেন রুল, যে কারেন্ট অনলি ফ্লোজ ইন ক্লোজ সার্কিট।
কারেন্ট কখনো, বিদ্যুৎ কখনো ওপেন সার্কিটে ফ্লো হয় না। তার মানে শুধুমাত্র যাওয়ার রাস্তা আছে, আসার রাস্তা নাই, এরকম কেসে কারেন্ট ফ্লো হয় না। খুবই মজার একটা টপিক, একবার বুঝতে পারলে লাইফ সেট। যেমন ফর এক্সাম্পল তোমাকে দেই, দেখো এই জায়গাতে একটা ব্যাটারি কানেক্ট করলাম, এখানে একটা রোদ রাখলাম, এখানে একটা রোদ রাখলাম, এখানে আরেকটা রোদ রাখলাম আমি, বুঝছো? এখানে আরেকটা রোদ রাখলাম আমি। এই খোলা রোদটা দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, এটা দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, কারণ কারেন্ট অনলি ফ্লোজ ইন ক্লোজ সার্কিট। এইটা একটা ওপেন সার্কিট, বুঝছো? এখানে কারেন্টটা যে যাবে, ইলেকট্রনটা যে ঘুরবে, ইলেকট্রনটা যে যাবে, যা ইলেকট্রনটা কই যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ হবে সবসময় জিরো। তার মানে কারেন্ট কখনোই ওপেন সার্কিটে কাজ করে না। তার মানে কারেন্ট কখনোই ওপেন সার্কিটে কাজ করবে না, এদিক দিয়ে যে কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই। হ্যাঁ, যদি এখানে এরকম থাকতো, লেটস সাপোজ এখানে গ্রাউন্ডিং করা বা এখানে আরেকটা ব্যাটারি কানেক্ট করা, তাইলে হয়তো কারেন্ট ফ্লো হইতো। তার মানে তখন তোমার ওই জায়গাতে কি হইতো বলো তো, ওই জায়গাতে ইলেকট্রনটা যাওয়ার রাস্তা ছিল। বাট যদি জাস্ট একটা লাইন ওপেন করে রাখো, সেক্ষেত্রে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না। ওকে, ঠিক আছে। সো আমরা এখন তুল্যরোধ সলভ করতে যাব। তুল্যরোধ সলভের আগে যে জিনিসটা একটু বুঝতে হবে বা আমাদের একটু জানতে হবে, যে কিছু নোটেশন, মানে সার্কিটে কোন জিনিসটাকে কিভাবে আঁকা হয়। সো একটা রোধকে আঁকা হয় হচ্ছে এইরকম ভাবে, বুঝছো? এটা হচ্ছে রোধ, তোমাদের গত ক্লাসেও দেখাইছিলাম। এবং এইটা হচ্ছে একটা ব্যাটারি, এইটা হচ্ছে একটা কি ব্যাটারি বা ভোল্টেজ উৎস বা সোর্স, যেটাই বলো না কেন। এখন তুল্যরোধ বলতে আসলে কি বোঝায় বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে আসলে কি বোঝায়। এখন মনে করো যে তোমার কাছে একটা উদ্ভট সার্কিট আছে, লাইক এটার ভিতরে কি কি আছে, কয়টা রোধ আছে, এটা তুমি জানো না, বুঝছো? ধরো এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, আরো অনেক জিনিসপত্র এই জায়গাতে আছে, বুঝছো? এখন এই দিক দিয়ে তো একটা বিদ্যুৎ পরিবহন হবে, তুমি এই জিনিসটা জানো যে দিক দিয়ে একটা বিদ্যুৎ পরিবহন হবে। কথা হচ্ছে যে ভাইয়া, তুমি যদি এই সবগুলার পরিবর্তে এই যে ব্যাটারিটা তুমি দিছো, লেটস সাপোজ যে এখানে 200 ভোল্টের একটা ব্যাটারি দিছো, এদিক দিয়ে বিদ্যুৎ তুমি পাইছো হলো 10 এম্পিয়ার। সো এই সবগুলা রোধের পরিবর্তে তুমি যদি একটা রোধ দিয়ে এটাকে রিপ্লেস করতে পারতা, কনসেপ্টটা এটাই যে এখানে 200 ভোল্টই তুমি লাগাবা, এন্ড এই দিক দিয়ে কারেন্টও 10 এম্পিয়ারই চাও, বাট ওই এতগুলা রোধের পরিবর্তে তুমি একটা রোধ দিয়ে জিনিসটা চাও, সেই একটা রোধকে আমরা বলি আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে কোনো বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে যদি একটা নির্দিষ্ট রোধ দিয়ে সেই একই কাজটাই সার্ভ হয় বা একই পারপাসটাই সার্ভ হয়, যে সেম পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে সেম পরিমাণ ভোল্টেজ থেকে, তাহলে ওই রোধটাকে আমরা ওই বর্তনীর তুল্যরোধ বলবো। বুঝতে পারছো? তার মানে এতগুলা রোধের পরিবর্তে আমি যদি একটা রোধ দিয়ে সেম পারপাসে সেম কাজটা করতে পারি, তখন আমরা এটাকে কি বলবো? তখন আমরা এটাকে তুল্যরোধ বলবো। বুঝতে পারছো? তার মানে এই জায়গাতে তুল্যরোধ বলতে যে জিনিসটা বোঝায় যে এমন একটা রোধ যেটা আসলে বর্তনীর অনেকগুলা রোধের পরিবর্তে আমরা একটা রোধ দিয়ে আসলে সেম কাজ করতে পারতেছি, একটা রোধ দিয়ে আসলে সেম কাজ করতে পারতেছি, সেটাকে বলা হয় হচ্ছে ওই বর্তনীর তুল্যরোধ। বুঝতে পারতেছো? সেম পরিমাণ কাজ, ধর 200 ভোল্ট থেকে 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেম পরিমাণ কাজ বা সেম ইফোর্ট দিয়ে সেম কাজ পাচ্ছ। এখন এই জায়গাতে দুই ধরনের তোমার তুল্যরোধ বা সমবায় হইতে পারে, এটাকে বলা হয় বর্তনীর সমবায়। অর্থাৎ রোধগুলা সাধারণত দুই রকমের ফরম্যাটে থাকতে পারে, একটাকে বলা হয় সিরিজ ফরম্যাট, আরেকটাকে বলা হয় প্যারালাল ফরম্যাট। এখন এই সিরিজ ফরম্যাটটা তোমরা অনেকে ভুলভাবে সূত্র মুখস্থ করো বা ডেফিনেশন মুখস্থ করো, তোমাদের গ্রামাঞ্চলে এইভাবে পড়ায় যে শ্রেণী সমবায় মানে সিরিজ মানে শ্রেণী, সো শ্রেণী সমবায় মানে একটা রোধের এক মাথা আরেক রোধের আরেক মাথা, বুঝছো? শ্রেণী সমবায় মানে একটা রোধের পরে একটা রোধের এ প্রান্তের সাথে আরেকটা রোধের বি প্রান্ত যুক্ত থাকে। তার মানে একটা রোধের পরে আরেকটা রোধ যখন পরপর সাজানো থাকে, এই সমবায়টা এই সমবায়টাকে বলা হয় সিরিজ সমবায় বা শ্রেণী সমবায়, যে দুইটা রোধ যদি একটার পরপর সাজানো থাকে। এখন সিরিজ সমবায়ের শর্তটা বা ডেফিনেশনটা আসলে এইটা না যে পরপর যদি রেজিস্ট্যান্সগুলো সাজানো থাকে তাদেরকে শ্রেণী সমবায় বলে। অ্যাকচুয়ালি ডেফিনেশনটা হচ্ছে যে অনেকগুলা রোধের মধ্যে দিয়ে পরপর অনেকগুলা রোধ সাজানোর পর যদি অনেকগুলা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাদেরকে বলা হয় শ্রেণী সমবায়। তার মানে মেইন ডেফিনেশনটা হচ্ছে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হওয়া লাগবে। আর তুমি অলরেডি একটু আগে পড়ে আসছো যে সেম ব্রাঞ্চ সেম কারেন্ট, তার মানে এই জায়গাতে তো এটা একটাই ব্রাঞ্চ একটাই লাইন,
তার মানে সেম কারেন্ট যাবে, এটা তুমি আমার থেকে ভালো জানো। দ্যাট মিনস অনেকগুলা রোদের মধ্যে দিয়ে, পরপর সাজানো অনেকগুলা রোদের মধ্যে দিয়ে যখন একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তাকে আমরা বলি শ্রেণী সমবায়। পরপর সাজানো অনেকগুলা রোদের মধ্যে দিয়ে যখন একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলি আমরা শ্রেণী সমবায়। আশা করি ডেফিনেশনটা একদম ক্লিয়ার, পরীক্ষা হলে চোখটা অফ করে লিখতে পারবা যে পরপর সাজানো অনেকগুলা রোদের মধ্যে দিয়ে যখন একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তাকে বলি আমরা শ্রেণী সমবায়। এখন এই শ্রেণী সমবায়ে আমরা কি চাচ্ছি বলতো, এই দুইটা রোধের পরিবর্তে এমন একটা রোধ দিয়ে এই সেম কাজটাই করতে, বুঝছো? সেম পরিমাণ বিদ্যুৎ যেন প্রবাহিত হয়, ওইটার জন্য এমন একটা রোধ চাচ্ছি যেই রোধটা ওই দুইটার পরিবর্তে বসাইলে সেম কাজটা করে দিবে। একটা রোধ দিয়ে জাস্ট দুইটা রোধকে সাবস্টিটিউট করতে চাচ্ছি, যে দুইটা রোধের কাজ যেন একটা রোধ আমার করে দিতে পারে। এটাকে বলা হয় তুল্য রোধ বা তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন এটার সূত্রটা কি? এটার সূত্রটা হচ্ছে খুবই সহজ, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, R1 প্লাস R2 হয়ে যায়, R1 প্লাস R2 হয়ে যায়। সো এই জিনিসটা আসলে খুবই সহজ, শ্রেণী সমবায়ের জন্য সূত্রটা খুবই সহজ। এখন প্রশ্ন হচ্ছে ভাই সূত্রটা আসলো কেমনে? সূত্রটা আসলো কেমনে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সূত্রটা কিভাবে আসলো এটা হচ্ছে কোয়েশ্চেন। সো ওইটাই তোমাদের এখন আমি দেখানোর চেষ্টা করব। সো আমি কি বলছিলাম, সেম পরিমাণ কারেন্ট যায়, তাইলে এটার মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে এটার মধ্যে দিয়েও সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়েও একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সবার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এদের পরিবর্তে আমি যদি একটা রোধ বানাইতাম বা একটা রোধ বসাইতাম, তাইলেও যেন সেম পরিমাণ বিদ্যুৎই যেন প্রবাহিত হয়, আই বিদ্যুৎই যেন প্রবাহিত হয়, তাই না? এখন দেখো তো একটা জিনিস, এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা তুমি যদি বের করতে চাও, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বের করতে চাও, অথবা এই ম্যাথে এইটা আর এই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বের করতে চাও, তাহলে তুমি কেমনে বের করবা বলো তো? তুমি বের করবা হচ্ছে I ইন্টু আর ইকুইভ্যালেন্ট, এটা হয়ে যাবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্যটাও আমি সেম রাখছি, সেম পরিমাণ বিভব রেখে এমন একটা ভোল্টেজ আমি চাচ্ছি যেটা দিয়ে সেম পরিমাণ কারেন্ট যেন সেটার মধ্যে দিয়ে যায়। এখানেও এই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, সেটা হচ্ছে এই বি পরিমাণ। এখন সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এই যে তোমার এই লাইটটা যেটা আছে, বা এই যে এখানে এই যে বাল্বটা আছে, এই বাল্বটার মধ্যে বিভব পার্থক্য কত খেয়াল করে দেখো তো, I ইন্টু R1 পরিমাণ। এটা হচ্ছে এই রোধের মধ্যে বিভব পার্থক্য। আবার এই রোধের মধ্যে বিভব পার্থক্য কত, I ইন্টু R2 পরিমাণ। এখন এই দুইটা বিভব পার্থক্যের যোগফলই কি আমার টোটাল বিভব পার্থক্য। বিভব পার্থক্য আমরা কেমনে বের করি, IR পরিমাণ দিয়ে বের করি না? সো এখানে দেখো, এই রোধটার জন্য দুই প্রান্তে বিভব পার্থক্য, যে এই দুই প্রান্তে বিভব পার্থক্য কত, I ইন্টু R1, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, I ইন্টু R2। তাহলে এইটা প্লাস এইটাই তো টোটালটা। তার মানে টোটালটা আসলে কি, এই এক নাম্বারটা প্লাস দুই নাম্বারটার বিভবের যোগফলই তো টোটালটা। তাহলে এক নাম্বারটার বিভব পার্থক্য হচ্ছে I ইন্টু R1, দুই নাম্বারটার বিভব পার্থক্য I ইন্টু R2, আর টোটালটার বিভব পার্থক্য আমরা অলরেডি পাইছি, যদি আমি একটা সিঙ্গেল রোধ বসাই যেটা আসলে ইকুইভ্যালেন্ট রোধ বা তুল্য রোধ, তাইলে আমার টোটাল বিভব পার্থক্যটাকে আমি এইভাবে লিখতে পারি। সো এখান থেকে আই কাইটা দাও, তুমি আসলে তুল্য রোধের সূত্রটা পেয়ে যাচ্ছ, যে R1 প্লাস R2। সো খুবই ইজি এই সূত্রটা, ডিরাইভেশনটা মনে রাখতে হবে না, জাস্ট তোমাকে মনে রাখতে হবে শ্রেণী সমবায়ে তুল্য রোধটা কত হয়ে যায়, তুল্য রোধটা হয়ে যায় R1 প্লাস R2। এখানে একটা শর্টকাট তোমাদেরকে আমি বুঝাবো, শর্টকাট তোমাদেরকে আমি বলবো। সো এই শর্টকাটটা মনে রাখবা, এই শর্টকাটটা মনে রাখবা। যদি এইরকম ধরো n সংখ্যক রোধ, সবগুলা রোধ যদি আর হয়, ধরো চারটা রোধ সবাই সিরিজে আছে, তাহলে তাদের তুল্য রোধটা হয়ে যাবে হচ্ছে 4R। জাস্ট কিছুই না, R প্লাস আর প্লাস আর প্লাস আর, দ্যাট ইজ 4R হয়ে যাবে। n সংখ্যক রোধ থাকলে সেখানে nR হয়ে যাবে। ওকে, এখন আসো সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট। এখন আমরা কি পড়ব, সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট। সো এটার সূত্রটা একটু ভিন্ন রকম, বাট এটারও অনেকগুলো শর্টকাট তোমাদের পড়াবো আমি। সো আমরা এখন যেটা পড়তেছি সেখানে হচ্ছে রোধগুলা প্যারালালি আছে। প্যারালাল থাকা মানে কি, সমান্তরাল। এই যে দুইজন সমান্তরাল দুইটা সরল রেখা যেমন যায় ওই রকম প্যারালাল সার্কিট। সো একটা রোধ R1, একটা রোধ R1, একটা রোধ R2, এদের পরিবর্তে যে তুল্য রোধটা হবে সেই তুল্য রোধ হয়ে যাবে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। বুঝছো, সবটার উপরে একটা ইনভার্স হবে, 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। এখানে যদি 3টা 4টা 5টা রোধ থাকতো, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 1/R4 1/R5
সবগুলোর উপরে হোল ইনভার্স। সূত্রটা একটু কঠিন, একটু ঝামেলার। এটাকে তো অনেকে এইভাবেও লেখে যে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, যদি 3টা থাকে ডট 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 চলতেই থাকবে। বুঝতে পারছো? অনেকে এইভাবেও সূত্রটাকে বলে বা মুখস্থ করে। এখন আমরা এই সূত্রটার ডিরাইভেশন দেখবো যে সূত্রটা কেন এরকম, এরপর এটা শর্টকাট দেখবো, আর এটা কীভাবে মনে রাখা যায়, বাট কোনটা আসলে আমরা ইউজ করবো সেই ফরম্যাটটাও আমরা দেখব। খুবই সহজে আমরা জিনিসগুলোকে অনুধাবন করবো, অ্যান্ড আমি এমনভাবে তোমাদের পড়াবো যেন এমসিকিউগুলো তোরা তুড়ি দিয়ে সলভ করতে পারো। ঠিক আছে, সো মনে রাখো একটা জিনিস, আমরা কি বলছিলাম যে সেম পয়েন্ট সেম ভোল্টেজ, ভাই ব্রাদার, মনে আছে? তাইলে একটা জিনিস দেখো, এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজ তাই, এই পয়েন্টের ভোল্টেজ তাই, বাট রোধ পাস করলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ যেটা, এই পয়েন্টের ভোল্টেজ যেটা, এই পয়েন্টের ভোল্টেজ একই, এই পয়েন্টের ভোল্টেজ একই, তার মানে এই পাশে সবার ভোল্টেজ সেম, এই পাশে সবার ভোল্টেজ সেম। তাহলে আমি কি বলতে পারবো যে এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য যত, উপরেরটারও দুই প্রান্তের বিভব পার্থক্য ততই, যেহেতু এই পাশের ভোল্টেজ যা সবগুলারই তা, এই পাশের ভোল্টেজ যা সবগুলারই তা। তাইলে এই জায়গাতে যেহেতু আলাদা আলাদা রাস্তা, মনে রাখবা সেম ব্রাঞ্চ সেম কারেন্ট, বাট আলাদা রাস্তা আলাদা কারেন্ট, বুঝছো? এদিক দিয়ে কারেন্ট কিন্তু আলাদা হবে। সো আমি কি বলতে পারবো যে এদের বিভব পার্থক্য আর এদের বিভব পার্থক্য একই। এদের দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো, লাল আর হলুদের মধ্যে, এও লাল আর হলুদের মধ্যে, তার মানে দুইজনের বিভব পার্থক্য দুই প্রান্তে একই। তাইলে আমি এখানে একটা জিনিস লিখতে পারবো যে এই যে দেখো, এখানে I1 যাচ্ছে এই দিক দিয়ে, I2 যাচ্ছে এই দিক দিয়ে, তার মানে টোটাল তড়িৎ প্রবাহটা কত পাবা? টোটাল তড়িৎ প্রবাহটা পাবা হচ্ছে I1 প্লাস I2, এটা পাবা টোটাল তড়িৎ প্রবাহটা, দুইটার জাস্ট যোগ হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই টোটাল তড়িৎ প্রবাহটাকে তুমি নাম দিলা মনে করো I। তাহলে এদের তুল্য সার্কিটটা তুমি কেমন দেখতে চাচ্ছ রে ভাই? এদের তুল্য সার্কিটটা তুমি দেখতে চাচ্ছ যে ভাই ব্রাদার, আমি এমন একটা রোধ চাই যেই রোধ দিয়ে সেম পরিমাণ টোটাল কারেন্ট যাবে, সেম পরিমাণ টোটাল কারেন্ট যাবে, আমি সেম পরিমাণ বিভবটাই রাখবো, সেম পরিমাণ বিভবটাই রাখবো যেই পরিমাণ বিভব আমি এখানে রাখছি। দেখো এরাও তো আবার সেম পয়েন্ট, এই যে দেখো এটা ইয়েলো আর এটা সেম পয়েন্ট, কারণ রোধ নাই মধ্যে, আর এটাও তো সেম পয়েন্ট, এই সাদাটা আর এই সাদাটা সেম পয়েন্ট। তাইলে আমি একটা জিনিস বলতে পারবো যে এখানে যে বিভব পার্থক্য, এইটার মধ্যেও বিভব পার্থক্য ততই, এটার মধ্যেও বিভব পার্থক্য ততই, এটা বলতে পারবো। আর কারেন্টের ক্ষেত্রে কি বলতে পারবো বলো তো? এই যে এখানে যে টোটাল কারেন্টটা, সেটা সমান হচ্ছে I1 প্লাস I2, এই দুইটা রাস্তার কারেন্টের যোগফলটাই আমি টোটাল কারেন্ট পাচ্ছি। এখন টোটাল কারেন্টটাকে আমি কিভাবে লিখতে পারবো বলো তো? দেখো এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V ধরি, তাহলে V/R ইকুইভ্যালেন্ট এটা বলতে পারবো, I ইকুয়ালস টু যেহেতু VR, V ইকুয়ালস টু যেহেতু IR, তাহলে V/R ইকুইভ্যালেন্ট বলতে পারবো, তার মানে V/R ইকুইভ্যালেন্ট I1 এর জন্য আমি কি বলতে পারবো? দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা তো সেম, V তো বিভব পার্থক্য তো এখানে সবার জন্য সেম, তার মানে এই জায়গাতে V/R1 দিলে তুমি পেয়ে যাবে I1 এর কারেন্ট, তাই না? আর I2 এর কারেন্ট পেয়ে যাবে V/R2 দিলে। সো VV কাটো দুই পাশ থেকে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R প্লাস 1/R2। এখন কথা হচ্ছে ভাই, এই ফর্মুলার ডিরাইভেশন মনে রাখা লাগবে না? ডিরাইভেশন মনে রাখা লাগবে না, লাস্টের এন্ড ফর্মুলাটা মনে রাখা লাগবে, যে যদি কমন প্রান্তে যুক্ত থাকে, রোধগুলো যদি একটা কমন প্রান্তে যুক্ত থাকে, তাহলে তাদের বিভব পার্থক্য আসলে সেম হয় এবং তারা প্যারালাল সার্কিট হয়ে যায়। সো আমি তোমাদেরকে একটা শর্টকাট এখন শিখাবো। লাইক ধরো তোমাকে আমি দুইটা রোধ দিয়ে বললাম যে এখানে বলো তো এটা রোধ কত বা তুল্য রোধ কত, এখানে 6 আর একটা 12, তাহলে বলবা তারা ভাই প্যারালালে আছে, তার মানে তুল্য রোধের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে 1/6 প্লাস 1/12 হোল ইনভার্স। তাহলে তুমি কি করবা? দুইটার গুণ করবা নিচে, উপরে দুইটার যোগ করবা, 6 প্লাস 12, এটাকে আবার ইনভার্স করতে হবে। সো আলটিমেটলি কত আসবে? এখান থেকে ক্যালকুলেট করে আমাকে বলো, যে 6 প্লাস 12, নিচে হচ্ছে 6 ইন্টু 12, দ্যাট মিনস তোমার চলে আসবে হচ্ছে 4 ওহম। এটাকে আবার ইনভার্স করতে হবে। সো একটা শর্টকাট তোমাদের বলে দিই, একটা শর্টকাট না, অনেকগুলো শর্টকাট বলে দিব, একটা শর্টকাট বলে দেই, ছোট একটা শর্টকাট, যে তুমি এই ফর্মুলা ইউজ করার চাইতে ইনস্টেড অফ দিস ইউজ করবা দিস, যে উপরে দুইটার গুণফল R1 ইন্টু R2, নিচে দুইটার যোগফল, যখন দুইটা রোধ থাকে, শুধুমাত্র দুইটা রোধ থাকলে তুমি উপরে দুইটার গুণফল করবা, নিচে দুইটার যোগফল দিবা, ইজিলি মিলে যাবে, তাড়াতাড়ি মিলে যাবে। তার মানে 6 ইন্টু 12, নিচে হচ্ছে 6 প্লাস 12, তোমাকে ইজিলি তুমি উত্তরটা পেয়ে যাবা 4 ওহম।
এখন আসো আরেকটা তুখর শর্টকাট দেই। এই শর্টকাটটা তোমার এমসিকিউ সবার থেকে আগে নিয়ে যাবে, এন্ড এই শর্টকাটটা তোমার স্কুলের অনেকে জানে না, বুঝছো? এই শর্টকাটটা তোমার স্কুলের কেউ জানে না। কারণটা কি? কারণ এই শর্টকাটটা আমার নিজের ডেভেলপ করা, আমার নিজের বানানো। সো দ্যাটস ওয়াই আমি যে আমার ক্লাসটা যেহেতু তারা করে নাই, তারা কেউ জানে না, শুধুমাত্র তুমি জানো যদি আমার ক্লাস করে থাকো। সো একটা আরেকটা তোমাদের শর্টসও দিয়েছিলাম ইউটিউবে, সো সেটা দেখলেও তোমরা জানতে পারো, শুধুমাত্র আমার ভিডিও দেখলে এই জিনিসটা জানতে পারবা। ওই শর্টকাটটা হচ্ছে তুমি এইরকমভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবা যে সাধারণত বইগুলোতে তোমাদের সিলেবাসে যা যা প্রশ্ন আসবে সব সেম টাইপের প্রশ্নই আসবে, যে যদি একটা রোধ থেকে আরেকটা রোধ n গুণ হয়, খেয়াল করো, একটা রোধ থেকে আরেকটা রোধ n গুণ হয়, কত গুণ? n গুণ। যেমন এখানে দেখো এইটা থেকে অপরেরটা ডাবল, এইটা থেকে উপরেরটা কত? ডাবল, 6 দুগুণে 12, ডাবল। তার মানে এখানে n গুণ মানে কি? দ্বিগুণ, একটা থেকে আরেকটা দ্বিগুণ। সো তখন তুল্য রুটটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে বড় যেটা ডিভাইডেড বাই n প্লাস 1। খুবই সহজ ভাই, দেখো খুবই তুলি দিয়ে সলভ করতে পারবা। দেখো এখন যে তোমার এই জায়গাতে এটার তুল্যরূপটা কি? বড় যেটা, বড় হচ্ছে 12 ডিভাইডেড বাই n প্লাস 1, এখানে দ্বিগুণ, তার মানে 2 প্লাস 1 দ্যাট ইজ 3, তার মানে 3 4 12, 4 ওহম তোমার উত্তর। মানে তুলি দিয়ে মনে মনে ইজিলি সলভ করে ফেলতে পারবা। সো এই শর্টকাটটা খুবই কাজের, অনেক বেশি হেল্প করবে। আরেকটা জিনিস মনে রাখবা, যে যদি সেম মানের রেজিস্ট্যান্স হয়, সমমানের রোধ হয়, সমমানের রোধ, সমমানের দুইটা রোধ প্যারালালি আছে, খেয়াল করে দেখো, সমমানের দুইটা রোধ, দুইটাই আর মানের রোধ প্যারালালি আছে, তখন তুল্য রোধ হয়ে যায় হচ্ছে r/2। সো এটা তোমার অনেক বেশি সময় বাঁচাবে। দুইটা সমমানের রোধ তখন তুল্য রোধ হয়ে যায় r/2। তুমি এটা এই ফর্মুলায় ফেললেও হবে যে একটা একটার এক গুণ, তাইলে তুল্য রোধটা কত? যে কোনো একটা ডিভাইডেড বাই n প্লাস 1 দ্যাট ইজ 2। ওকে, সো এখন আমরা তুল্য রোধের সার্কিট সলভ করব। যে কোনো সার্কিট তুমি সলভ করতে পারবা ভাই। এখানে বোর্ডের কিছু ম্যাথ রাখছি প্লাস কিছু কঠিন ম্যাথও রাখছি, এগুলা সলভ করতে পারলে তোমার লাইফ সেট। এখানে বলছে এ বি প্রান্তের সাপেক্ষে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। এ আর বি প্রান্তের সাপেক্ষে বর্তনীর তুল্যরোধটা তোমাকে নির্ণয় করতে হবে। এ আর বি প্রান্তের সাপেক্ষে সবসময় একদম বাইরের সাইড থেকে ক্যালকুলেশন করা শুরু করবা, সবসময় একদম বাইরের সাইড থেকে ক্যালকুলেশন করা শুরু করবা। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আসলে পরীক্ষা হলে সলভ করবা, এরপরে তোমাদের দেখাবো যে কিভাবে আসলে শর্টকাটে এমসিকিউর জন্য সলভ করবা। একদম ডান সাইড থেকে শুরু করবা। সো একদম ডান সাইড থেকে শুরু করলে দেখো এই যে এই 50-এর এই প্রান্ত যে কথা, এই বিন্দু একই কথা, তার মানে 200-র এক প্রান্ত আর 50-এর এক প্রান্ত একসাথে যুক্ত, এরা দুইজন একসাথে যুক্ত, খেয়াল করে দেখো, এই পাশে আবার একসাথে যুক্ত, তার মানে এটা কিসের মতো? এটা প্যারালালের মতো, খেয়াল করে দেখো, এটা প্যারালালের মতো, যে দুইটা রোধের দুইটা প্রান্ত একটা কমন জায়গায় যুক্ত, এটার দুই প্রান্ত একটা কমন জায়গায় যুক্ত, এটার দুই প্রান্ত একটা কমন জায়গায় যুক্ত, তার মানে তারা প্যারালালে আছে। তাহলে যদি প্যারালালে থাকে তাদের পরিবর্তে তুমি কত তুল্যরোধ দেখতে পারবা? দেখো এদের জন্য এদের যে তুল্যরোধটা হবে সেই তুল্যরোধের সূত্র তুমি জানো, যে উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, r1 প্লাস r2। এটা তুমি অনেকভাবে নির্ণয় করতে পারবা, এটা তুমি শর্টকাট দিয়েও নির্ণয় করতে পারতা, যে ভাই এখানে একটা 4 গুণ, তাহলে তুল্যরোধ কি হবে? বড়টা ডিভাইড বাই 4 প্লাস 1 দ্যাট মিন্স 5, মানে 200/5 মানে 40 কিলো ওহম, এটাই তোমার উত্তর, বুঝছো? তুমি ক্যালকুলেশন করে দেখো, এখানে 200 প্লাস 50 উপরে 200 গুণ 50, ক্যালকুলেট করে দেখো উত্তরটা 40ই আসবে। সো তুমি আসলে মনে মনে সলভ করতে পারবে। এখন 200 × 50 ডিভাইডেড বাই 200 প্লাস 50, দেখবা 40ই আসছে, মাস্ট 40ই আসছে। তার মানে এখন এই দুইটা রোধের পরিবর্তে তুমি 40 ওহম বসাইতে পারো। কত ওহম? 40 ওহম বসাইতে পারো। তোমার তখন আবার নতুন করে নতুন সার্কিটটা আঁকতে হবে, নতুন সার্কিটটা তোমাকে আবার আঁকতে হবে। তার মানে এখানে দেখো পরীক্ষা হলেও তোমাকে নতুন সার্কিটটা আঁকতে হবে। এখানে আছে হলো 30 কিলো ওহম, এখানে আরেকটা বিন্দু, এখানে 60 কিলো ওহম, এখানে আরেকটা বিন্দু 20 কিলো ওহম, আর ওই বাহুটার পরিবর্তে এইটুকু সবটার পরিবর্তে তুমি একটা তুল্যরোধ পাইছো, দ্যাট ইজ 40 কিলো ওহম, 40 কিলো ওহম, 40 না 40 কিলো ওহম, ঠিক আছে, 40 কিলো ওহম। তারপরে তোমার সার্কিটটা আগে থেকে ছোট হয়ে গেছে না? তোমার সার্কিটটা আগে থেকে ছোট হয়ে গেছে না? তোমার সার্কিটটা কি আগে থেকে ছোট হয়েছে? তোমার সার্কিটটা আগে থেকে ছোট হয়েছে? ইয়েস, আমার সার্কিটটা আগে থেকে ছোট হয়েছে। এখন দেখো এই যে 20 আর এই 40 তারা সিরিজে আছে, একটার পর আরেকটা যুক্ত, একটার পর আরেকটা যুক্ত।
তাহলে তাদের পরিবর্তে তুমি একটা রোধ দিয়ে এখানে সাবস্টিটিউট করতে পারো, যেই রোধের মানটা কত হয়ে যাবে, যেই রোধের মানটা হয়ে যাবে হচ্ছে 20 আর 40 দ্যাট ইজ 60, 20 আর 40 দ্যাট ইজ 60। তার মানে দুইটার পরিবর্তে একটা রোধ দিয়ে রিপ্লেস করে ফেলো, দ্যাট ইজ 60 কিলো ওহম। এখন দেখো এই যে এই 60 এবং এই 60 তারা কি আবার প্যারালাল আছে না? দেখো একটার কমন প্রান্ত আর একটার কমন প্রান্ত প্যারালাল আছে, সমমানের দুইটা রোধ প্যারালালে থাকলে তুল্য রোধ কত হয়ে যায় R/2। মানে এগুলো মনে মনে করা যায়, বুঝছো? প্যারালালে থাকলে তুল্য রোধ কত হয়ে যায় R/2। তুমি চাইলে এখানে সূত্রটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। সো এই দুইটার পরিবর্তে তুমি একটা দিয়ে এটাকে রিপ্লেস করে ফেলতে পারো, যেটা হচ্ছে 30, যেটার মান কত, যেটার মান হচ্ছে 30, যেটার মান কত, যেটার মান হচ্ছে 30 কিলো ওহম, যেটার মান হচ্ছে 30 কিলো ওহম। এখন দেখো এই 30 আর 30 এরা আবার প্যারালালে আছে, দেখো কমন প্রান্ত একসাথে যুক্ত, কমন প্রান্ত একসাথে যুক্ত। তাহলে 30 আর 30 প্যারালালে থাকলে তুল্য রোধ কত? অর্ধেক হয়ে যাবে দুটো সমমানের রোধ একসাথে থাকলে তুল্য রোধটা। তাহলে আলটিমেটলি তুল্য রোধটা কত দাঁড়াবে ভাই? আলটিমেটলি তুল্য রোধটা দাঁড়াবে 15 কিলো ওহম। এটাই তোমার আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। সো তোমাকে পরীক্ষা হলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে কিছু রিডিং লিখতে হবে, প্রত্যেকটা স্টেপে তোমাকে কিছু রিডিং লিখতে হবে। ধরো তোমাকে এই রোধগুলোর নাম দেওয়া থাকবে, যেটা এ রোধ বা এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। সো এই লাইনটা লেখার আগে তোমাকে লিখতে হবে যে এই বর্তনীতে R4 ও R5 সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল বা প্যারালাল কম্বিনেশনে আছে, সমান্তরাল সমবায় আছে। তারপর সমান্তরালের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানটা বের করতে হবে, তারপর সার্কিটটা আবার রিড্র করতে হবে ছোট করে, ওই দুটার পরিবর্তে একটা রোধ দিয়ে সার্কিটটাকে রিড্র করতে হবে। এরপর তোমাকে আবার বলতে হবে এই জায়গাতে এই 40 কিলো ওহম এবং এই 20 কিলো ওহম তারা শ্রেণী সমবায়ে যুক্ত। তারপর আবার এই যে এইটুকু ওইখানে লিখলাম, লিখে তারপর তুমি শ্রেণী সমবায়ে যুক্ত এটাকে লেখার পরে শ্রেণীর সূত্র দিয়ে তুমি এটাকে 60 বের করলা, আবার সার্কিট ড্র করলা। তারপর আবার বললা এখানে এই 60 আর 60 তারা আবার সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ের আবার সূত্র ফেলবা, উত্তর আসবে 30, 30 মানটা বসায় দিবা। তারপর আবার বলবা এখানে 30 আর 30 শ্রেণী সমান্তরাল সমবায়ে যুক্ত। সো এইরকমভাবে ভেঙে ভেঙে তোমাকে পুরোটা জিনিস লিখতে হবে। এত রিডিং লেখার টাইম নাই, আমি তোমাদেরকে যা সলভ করে দেবো, রিডিং লেখার দায়িত্ব তোমাদের। যেমন এটা সলভ করতে হবে, খুবই সহজ জিনিস। এখানে এটাকে বলে গ্রাউন্ডিং, মানে এখানে 0 ভোল্ট তুমি কানেক্ট করে দিছো, ডাজন্ট ম্যাটার। একটু চিন্তা করো আমি কি বলছি, একদম ডান পাশ থেকে ক্যালকুলেট করা শুরু করবা। খেয়াল করে দেখো এই জায়গাতে এই 6 ওহম 6 ওহম 6 ওহম সবগুলার এক মাথা একটা কমন বিন্দুতে, আরেক মাথা আরেকটা কমন বিন্দুতে। দেখো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু তারা সেম বিন্দু, তাই না? মধ্যবর্তী জায়গাতে কোনো রোধ নাই। তার মানে তিনটা রোধ একটা কমন বিন্দুতে যুক্ত। তার মানে তিনটা রোধ একসাথে কিসে আছে বলো তো? সমান্তরালে আছে। তাহলে তুমি বলবা যে এখানে 6 ওহম 6 ওহম 6 ওহম তারা কিসে আছে? সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে এই তিনটার পরিবর্তে যে তুল্য রোধটা পাবা সেটা কত হয়ে যাবে? 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 হোল ইনভার্স 1, যেটা হয়ে যাবে 6/3 দ্যাট ইজ 2 ওহম। কেমনে বুঝলাম? তিনটা রোধ, তিনটা আর মানের রোধ যদি সিরিজে প্যারালালে যুক্ত থাকে, এই যে দেখো তিনটা আর মানের, দুইটা আর মানের রোধ যদি প্যারালালে যুক্ত থাকে তুল্য রোধ হয়ে যায় R/2, তিনটা যুক্ত থাকলে R/3, চারটা যুক্ত থাকলে R/4। তার মানে তিনটা আর মানের রোধ বা সমমানের রোধ যদি একসাথে প্যারালালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধটা হয়ে যাবে হচ্ছে R/3। ঠিক আছে, নাইস। তাহলে এই জায়গাতে দেখো তো ভাই ব্রাদার তুল্য রোধটা কত গেছে? 2 ওহম। তুমি সার্কিটটা আবার রিড্র করবা, সার্কিটটা রিড্র করলে কেমন হবে ভাই? এই জায়গাতে এই রকম হবে, এখানে 2 ওহম আছে, আর এই তিনটার পরিবর্তে আমি একটা তুল্য রোধ পাইছি যেটা হচ্ছে 2 ওহম। এখন বলবা এই 2 ওহম আর 2 ওহম তো আবার সিরিজে আছে, তুমি বলবা 2 ওহম এবং 2 ওহম সিরিজে আছে, তাহলে তুল্য রোধটা হচ্ছে 2 ওহম প্লাস 2 দ্যাট ইজ 4 ওহম। এটা হচ্ছে তোমার তুল্য রোধ। একদম ইজি, একদম ডান পাশ থেকে কাজ শুরু করবা, তুল্য রোধ মিলে যাবে। আস্তে আস্তে সার্কিটটাকে ছোট করবা। এখন এই জায়গাতে এ বি প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ বের করতে বলছে। প্রথমে তোমার এই জিনিসটা বুঝতে হবে যে এই দিক দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, এটা তুল্য রোধের অংশই আসবে না। কারণ কি? কারেন্ট ক্লোজ সার্কিটে ফ্লো হয়, ওপেন সার্কিটে ফ্লো হয় না। তার মানে ওই 7 ওহমের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎই পরিবহন হবে না, 7 ওহমের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎই পরিবহন হবে না, ওটা বিদ্যুৎ পরিবহনের জন্যই না, ওটা ওপেন সার্কিট, তোমার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তার মানে তুল্য রোধে কাউন্টটা আসবে এটা 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 এটা, সবগুলাই দেখো সিরিজে আছে, দেখো একসাথে কানেক্টেড, একটার পর একটা, 3-এর পরে 3, 3-এর পরে 2, 2, তার 2-এর পরে 4। তুই বলবো এখানে 3 ওহম 3 ওহম 2 ওহম 4 ওহম সবাই শ্রেণী সমবায়ে যুক্ত। এরপর শ্রেণীর ফর্মুলা ফেলবা,
তুল্য রুটটা মিলে যাবে 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 4, দ্যাট ইজ 6 আর 6 12 ওহম হচ্ছে তোমার তুল্য রোধ। খুবই ইজিলি তুমি এই জায়গা থেকে তুল্য রোধ কিন্তু নির্ণয় করা শিখে যাচ্ছ। এরপর আমরা আর একটু কঠিন, মানে এই প্রশ্নটাই তোমাদের লেভেল অনুযায়ী আমার মনে হয় যে সবচেয়ে কঠিন ম্যাথটা এরকমই দেখতে হইতে পারে যদি তুমি বোর্ডের প্রশ্ন সলভ করো। বাট এটা আসলে মনে মনে সলভ করা যায়। মনে মনে সলভ করা যায়, কেমনে করব? দেখো আমি মনে মনে সলভ করে তোমাদেরকে দেখাই। এখানে 10 আর 10, 10 আর 10 কিসে আছে? 10 আর 10 প্যারালালে আছে। কেমনে বুঝলাম? এই যে এইটার এক প্রান্ত আর এটার আরেক প্রান্ত সবাই কমন প্রান্তে যুক্ত, কমন প্রান্তে যুক্ত। তাহলে যদি এই দুইটা প্যারালালে থাকে, এই দুইটার জন্য তুল্যরোধ হয়ে যাবে r/2, দ্যাট ইজ 10/2 মানে 5। তার মানে এই দুইটার পরিবর্তে আমি এই জায়গাতে একটা 5 মানের রোধ লাগাতে পারছি, 5 মানের। এখন খেয়াল করো, এই আড়াই এবং আড়াই তারা সিরিজে আছে একটা পর আরেকটা, তার মানে এদেরকে জাস্ট সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করলে দুইটা একসাথে যোগ করে দিলে এখানে 5 পাচ্ছি, এবং এই দিকেও আরেকটা 5 পাচ্ছি, এখানেও আরেকটা 5 পাচ্ছি। এখন এই 5 আর এই 5 হয়ে গেল আবার 10, কারণ সিরিজে আছে। ওই 10 আবার এখানে আছে আরেকটা 10, এখানে আছে কত, আবার এখানে আছে আরেকটা 10। তার মানে ওই 10 আর এই দিক দিয়ে 10 দুইটা আবার প্যারালালে আছে, কমন প্রান্তে যুক্ত। 10 আর 10 অর্ধেক হয়ে যাবে, 5 হয়ে যাবে। তার মানে এই লাইনের মধ্যে কত আছে? এই লাইনের মধ্যে 5 আছে। এখন খেয়াল করো, এখানে 10 আর এখানে 10, এই 10টা মানে দুইবার লেখার দরকার ছিল। সো এই 10 আর 10 প্যারালালে আছে, এখানে হয়ে যাবে 5। এই 5 আর এই 5 হয়ে যাবে আবার 10। সো এখানে হচ্ছে 10 আর এখানে তোমার কত ছিল? এখানে দাঁড়াইছিল টোটাল হচ্ছে 5। তার মানে 5 দুগুণে 10, একটা আর একটা দ্বিগুণ, তার মানে বড়টা ডিভাইডেড বাই 2 প্লাস 1, দ্যাট ইজ 10/3 তোমার কারেক্ট উত্তর। 10/3 তোমার কারেক্ট উত্তর। মনে মনে সার্কিট সলভ করে ফেলা যায়। এখন তুমি যদি মনে মনে সলভ করতে না চাও, তুমি একটু আস্তে 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 ধীরে ধীরে ক্যালকুলেশনটা করো। সো তুমি সার্কিটটাকে ধীরে ধীরে ছোট বানাও, যে এখানে 10 ওহম ও 10 ওহম সমান্তরালে আছে, সমান্তরালে আছে, আর যে 2.5 ও 2.5 শ্রেণীতে আছে, শ্রেণীতে যুক্ত। তাহলে একটা জিনিস দেখো, 10 ওহম আর 10 ওহম সমান্তরালে থাকলে তুল্য রোধটা কত দাঁড়ায় বলো তো? জাস্ট উপরে দুটার গুণফল নিচে যোগফল বা যেই ফর্মুলায় তুমি অ্যাপ্লাই করো না কেন, 1/10 প্লাস 1/10 হোল ইনভার্স, দেখবা ওইটা 5ই আসছে। তার মানে এই দুটো সমান্তরালে যে যুক্ত, 10 আর 10 যে সমান্তরালে যুক্ত, 10 আর 10 যে সমান্তরালে যুক্ত, এদের পরিবর্তে তুমি একটা 5 ওহম লিখতে পারবা। আর 2.5 যে শ্রেণীতে যুক্ত, এদের পরিবর্তে তুমি লিখতে পারবা 2.5 প্লাস 2.5, দ্যাট ইজ ওইখানেও 5 ওহম তুমি শ্রেণীতে যুক্ত লিখতে পারবা। ওইখানেও কত লিখতে পারবা? 5 ওহম শ্রেণীতে যুক্ত। এখানে একটা 10 ওহম আছে। এখন তাহলে সার্কিটটা দাঁড়াইলো কি? সার্কিটটা দাঁড়াইলো এরকম। বা আরেকটু ছোট করো, এই যে এখানে যে 10 আর 10 এরাও আবার প্যারালালে আছে, তাই না? এখানে যে 10 আর 10 তারাও আবার সমান্তরালে আছে, সমান্তরালে আছে। তার মানে এদের জন্য তুল্য রোধটা আবার হয়ে যাবে 5। তুমি যে সূত্র অ্যাপ্লাই করো 1/r1 প্লাস 1/r2 হোল ইনভার্স 1, বুঝতে পারছো? ক্লিয়ার? এখন তুমি এইটুকু দিয়ে যতটুকু ছোট করছো এইটুকু দিয়ে সার্কিটটা রিড্র করো, এইটুকু দিয়ে সার্কিটটা রিড্র করো। তাহলে সার্কিটটা যদি রিড্র করো এখানে কত আসবে? 220। এখানে থেকে একটা লাইন গেছে, এখানে থেকে একটা লাইন গেছে, এই মধ্যে এই 10 আর 10 এর পরিবর্তে তুমি কত বসাবা? 5 বসাবা, 5 ওহম বসাবা। এখানে আরেকটা 5 ওহম আগে থেকেই ছিল, ওই লাইনে একটা 10 ওহম আগে থেকেই আছে, 10 ওহম আগে থেকেই আছে। আর ওই ডান পাশে এখানে একটা 2 আর 2 5, আর এখানে 10 আর 10 5। তার মানে এই ডান পাশে তুমি এখানে পাচ্ছ 5 ওহম এবং এখানে পাচ্ছ 5 ওহম। সার্কিটটা অনেকটা ছোট হয়ে গেল। এখন তারপর তুমি বলবা যে ভাই ব্রাদার, এই 5 আর 5 কিসে আছে? এই 5 আর 5 আছে সিরিজে, একটার পর আরেকটা। এই 5 আর 5 কিসে আছে? এই 5 আর 5 আছে হচ্ছে তোমার কি? এই 5 আর 5 আছে হচ্ছে তোমার কি? সিরিজে। তাহলে এই দুইটার পরিবর্তে তুমি কি দুইটা জাস্ট যোগ করে ফেলে লিখতে পারবা যে এখানে 5 ওহম ও 5 ওহম শ্রেণীতে যুক্ত আছে, দুইটাই 2-5 ওহমই শ্রেণীতে যুক্ত আছে। তাহলে এদের পরিবর্তে তুমি তুল্যরোধ কত বসাইতে পারবা? শ্রেণীতে যুক্ত থাকলে দুটো যোগ করে ফেলা যায়। সো এদের পরিবর্তে তুমি তুল্যরোধ এখানে বসাইতে পারবা হচ্ছে কত বলো তো? এদের পরিবর্তে তুমি তুল্যরোধ এখানে বসাইতে পারবা হচ্ছে, আমি সার্কিট একটু ছোট করি, এদের পরিবর্তে তুমি তুল্যরোধ এখানে বসাইতে পারবা হচ্ছে 5 আর 5 এর পরিবর্তে তুমি দুটো যোগ করে 10 বসাই দিতে পারবা। এই দেখো আমি যে দুটো চেঞ্জ করছি সেই দুটো লিখতেছি। 5 আর 5 এর পরিবর্তে তুমি এই জায়গাতে 10 বসাই দিতে পারবা। এখন দেখো তিনটা 10 মানের রোধ
তিনটা 10 মানের রোধ প্যারালালি আছে, তাহলে তুল্য রোধ কত হয়ে যায়? 10/3। খুবই বাচ্চাদের জিনিস, বেসিক জিনিস। তুমি চাইলে এটা এমনিও করতে পারো, 1/10 + 1/10 + 1/10 হোল ইনভার্স, দেখবা যেটা 10/3 আসছে। খুবই বেসিক জিনিসপত্র। এরপর এটাও ভাই মুখে মুখে করব, মনে মনে করব। খেয়াল করে দেখো ভাই, এখানে তোমার কাছে মনে হইতে পারে যে অনেক কঠিন, বাট কঠিন না। এই বিন্দু যে কথা, এই বিন্দুতে একই কথা রে ভাই। কারণ কি, রোধ পাস না করলে বিন্দু চেঞ্জ হয় না, তার মানে এটা যে বিন্দু এটা একই বিন্দু, এই পাশের এটা যে বিন্দু এটা একই বিন্দু। তাহলে একটু খেয়াল করে দেখো, তাইলে একটু খেয়াল করে দেখো, এখানে ওইটাকে মনে করো, ওইটাকে হোয়াইট বানায় দিই। এখানে মনে করো কোনো রোধ নাই, এখানে মনে করো কোনো রোধ নাই, জিনিসটাকে সহজ বানায় দিই। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে তিনটা রোধ আছে, এই 6 6 6 তিনটাই আসলে সমান্তরালে যুক্ত। তিনটাই আসলে সমান্তরালে যুক্ত, বুঝছো? তিনটাই আসলে সমান্তরালে যুক্ত। তুমি জাস্ট এভাবে জিনিসটাকে ইমাজিন করো যে এখানে 6 আছে, এখানে আরো দুইটা 6 আছে, তাই না? তো এইটাকে তুমি আসলে এইভাবেই লিখে ফেলতে পারবা যে এখানে আরেকটা 6 আছে, তারপর এখানে আরেকটা 6 আছে। এমনিও বানাই দিতে পারবা। তোমার তো তারটা কিভাবে আঁকতেছো সেটা ডিপেন্ড করে না, তুমি তারগুলাকে যে কোনোভাবেই আঁকতে পারবা, শুধু তোমাকে পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করে দেখো, এখানে এটা যে পয়েন্ট, এটা একই পয়েন্ট। দ্যাট মিন্স এইটার এক প্রান্ত যে বিন্দুতে যুক্ত, এটার অপর প্রান্ত একই বিন্দুতে যুক্ত। এটার এক প্রান্ত যে বিন্দুতে যুক্ত, অপর প্রান্ত একই বিন্দুতে যুক্ত। এটার এক প্রান্ত যে বিন্দুতে যুক্ত, এটার অপর প্রান্ত একই বিন্দুতে যুক্ত। দ্যাট মিন্স তিনটা কিসে আছে? তিনটা আসে সমান্তরালে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? তুল্য রোধ হবে হচ্ছে 1/6 + 1/6 + 1/6 হোল ইনভার্স 1, দ্যাট ইজ হয়ে যাবে 6/3। দ্যাট ইজ 2 ওহম তোমার কারেক্ট উত্তর। বা এটা তুমি নর্মালিও জানো যে আর মানে তিনটা রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ হয়ে যায় r/3। এরপর আমরা এইটা করব, এখানে একটা গুরুত্বপূর্ণ মজার জিনিস আছে, এখানে একটা শর্ট সার্কিট করে দিছে। সো তোমাকে এই জন্য বিন্দুগুলা দিয়ে আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করে দেখো, তোমাকে এ আর বি এর সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলছে। এখানে মনে করো 6 ওহম আছে, 6 ওহম আছে, 6 ওহম আছে। তোমার কাছে মনে হবে আরে কাহিনীটা কি এলো, বা একটু মজার জিনিস, বুঝতে হবে মজা করে। দেখো এইটা যদি এ বিন্দু হয় ভাই ব্রাদার, এখানে দেখো একটা শর্ট কানেকশন আছে, স্কিপ কানেকশন আছে, তার মানে এদিক দিয়ে কোনো রোধ নাই। তার মানে এইটা এ বিন্দু হইলে এটাও এ বিন্দু, এইটা বি বিন্দু হইলে এটা বি বিন্দু, এন্ড এই দিক দিয়ে দেখো এটাও বি বিন্দু। তাহলে একটু খেয়াল করে দেখো, তিনটা রোধই, তিনটা যে রোধ আছে সবগুলাই এ আর বি এর মধ্যবর্তী জায়গায় আছে। এ থেকে বি, এ থেকে বি, সবগুলাই এ আর বি এর মধ্যবর্তী জায়গায়। তার মানে তুমি যদি একটা এ পয়েন্ট আঁকো, একটা যদি বি পয়েন্ট আঁকো, তিনটা যে রোধ আছে, তিনটা রোধই এ আর বি এর মধ্যবর্তী জায়গায় আছে। যদিও বা এই জিনিসটা আর ওই জিনিসটা একই রকম দেখা যায় না, বাট আলটিমেটলি দুটা জিনিস সেম, যে তিনটা রোধই এ আর বি এর মধ্যবর্তী জায়গাতেই আছে, যে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি। জাস্ট তোমাকে বিন্দুগুলা দিয়ে বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু তিনটা রোধই এ আর বি এর মধ্যবর্তী জায়গায় আছে, তিনটাই সমান্তরালে, তাহলে তুল্য রোধ হয়ে যাবে 6/3, দ্যাট ইজ 2 ওহম। খুবই মজার, একবার জিনিসগুলো বুঝে গেলে খুবই মজার। এখন এই জায়গাতে তোমাকে এ বি এর সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে। এই যে এই দুই বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে। খেয়াল করে দেখো, এ বিন্দু ধরো 4-5টা, এই যে এই 5টা, এটা হচ্ছে এই 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 লাইনটা হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। সো বি বিন্দু আর এই বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে। যেই দুই বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ বের করো, এটা মানে হচ্ছে যে ওই দুই বিন্দুতে তুমি ব্যাটারি ধরবা, বাকিটার মধ্যে কারেন্ট ফ্লো হবে, ব্যাপারটা ওই রকম। তাইলে ওইটা যদি এ বিন্দু হয়, এটাও এ বিন্দু, কোনো নো চেঞ্জ, কোনো রোধ নাই, এটাও এ বিন্দু, এটাও তাহলে এ বিন্দু। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা রোধ এ আর বি এর মধ্যবর্তী জায়গায় আছে না, এ আর বি এর মধ্যবর্তী জায়গায় আছে না। তার মানে এটা তো আগেরটার মতোই, যে তোমার যদি একটা বিন্দু যদি এ হয় আর একটা বিন্দু যদি বি হয়, এ আর বি এর মধ্যবর্তী জায়গাতেই তো তিনটা রোধ আছে, আর আর আর। তার মানে তিনটা সমান্তরালে আছে, যদিও বা সার্কিট দেখে মনে হয় না সমান্তরাল। সার্কিটের চেয়ারাই যে সবসময় সমান্তরালের মতো হবে ব্যাপারটা এরকম না, তোমাকে পয়েন্ট দিয়ে বুঝতে হবে। তার মানে এখানে তিনটা সমান্তরালে যেহেতু আছে, তার মানে তুল্যরোধ হয়ে যাবে হচ্ছে r/3। বুঝছো? আশা করি ক্লিয়ার। এর পরেরটা, এখানে এ আর বি এর সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলছে, এ আর বি এর সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলছে। এখন একটু খেয়াল করে দেখো, আমার এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, কারণ জিনিসটা সেম। এই মধ্যবর্তী যে পয়েন্টটা, এটা যে পয়েন্ট, এটাও এই পয়েন্ট। সো তুমি আলটিমেটলি এই জিনিসটাকে একটু সুন্দর করে আঁকাইতে পারবা। দেখো খেয়াল করো, যেটা এ বিন্দু, এ বিন্দু থেকে দুইটা রোধ বের হইছে, একটা হচ্ছে 2.2, আর একটার মান হচ্ছে 10। এই দুইটা এসে একটা বিন্দুতে যুক্ত হয়ে গেছে, আমি একটা বিন্দুতে যুক্ত করলাম।
ওই বিন্দু থেকে আবার দুইটা বের হইছে, তার মানে জিনিসটা এইরকম জোড়া সমান্তরাল আর কি। ওই বিন্দু থেকে আবার দুইটা বের হইছে, বি প্রান্তে শেষ হয়েছে, একটা 10 আর একটা 2.2। সো খুবই সহজ একটা বেসিক সার্কিট। এখানে একবার সমান্তরালের সূত্র, এখানে আরেকবার সমান্তরালের সূত্র। সো 2.2 আর 10 সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হয়ে যাবে? তুল্যরোধ হয়ে যাবে হচ্ছে উপরে দুটার গুণফল নিচে দুটার যোগফল 2.2 প্লাস 10। তার মানে তুল্যরোধ হয়ে যাবে 2.2 ইন্টু 10 ডিভাইড বাই 2.2 প্লাস 10। এখানে কিছুই না, 1/r1 প্লাস 1/r2 হোল ইনভার্স করলেও হইতো। তোমার এটার উত্তর আসে 1.8032। তাহলে 1.8032 একটা এই জায়গাতে আর একটা এই জায়গাতে, তার মানে দুইটা আবার সিরিজে আছে। তার মানে আলটিমেট তুল্যরোধ কত? এটার দুইটার যোগফল, তার মানে এটা ডাবল। তার মানে টোটাল তুল্যরোধ হচ্ছে 3.6 কিলো ওহম। এটাই হচ্ছে আলটিমেট তুল্যরোধ এই সার্কিটে। সো অনেক কঠিন কঠিন জিনিসপত্র পড়াইছি, তোমাদের পরীক্ষার সাথে এত কঠিন আসবে না। লাস্ট প্রশ্ন এটা করো, যেটা কোনো সমান্তরাল বর্তনী দুইটা রোধের তুল্যরোধ দেওয়া, সমান্তরাল বর্তনী তুল্যরোধ দেওয়া 6/5, একটা রোধ যদি হচ্ছে 2 ওহম হয়, অপর রোধের মান কত? খুবই সহজ জিনিস। আমরা জানি সমান্তরাল সার্কিটে তুল্যরোধ মানে হচ্ছে উপরে দুইটার গুণফল R1 ইন্টু R2, নিচে হচ্ছে দুইটার যোগফল R1 প্লাস R2। সো R2 বের করতে হবে। সো আর ইকুইভ্যালেন্ট দেওয়া 6/5, এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 2 ইন্টু R2, 2 প্লাস R2। সো এখানে আর গুণ করো, আর গুণ করে মান বের করো। সো 6 দুগুণে 12 প্লাস 6R2 ইকুয়ালস টু 5 দুগুণে 10 R2। তাহলে এখান থেকে 10-এর থেকে 6 বাদ দিলে 4 থাকবে, তার মানে তোমার এখানে হয়ে যাবে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তার মানে 3 ওহম। এটা তোমার কারেক্ট উত্তর। উত্তর কত? 3 ওহম। সো এই টাইপের এমসিকিউগুলা পরীক্ষাতে এমসিকিউ হিসেবে খুবই কাজে দেবে। সো এই হচ্ছে আজকের ক্লাস। এখানে একটা কথা দেখতে পাচ্ছ, লেটস ফল ইন লাভ উইথ ফিজিক্স। সো তোমাদেরকে ফিজিক্সের সাথে ফল ইন লাভ করানোর জন্য আমি আছি সারার হোসেন। আমি পড়েছি নর্ডেম কলেজে এবং এখন বুয়েট থেকে গ্র্যাজুয়েট হয়েছি। সো ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাবা। তুল্যরোধ জিনিসটা একদম পানির মতো ক্লিয়ার কিনা এটাও কমেন্টে জানাবা। সো একদম সুন্দর করে তোমার চলতরিতের প্লেলিস্টটা শেষ হচ্ছে কিনা এটা আমাকে জানাবা। সো আশা করি চলতরিতের প্লেলিস্টটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। সো এই তো, সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ। 4 নাম্বার লেকচারের জন্য ওয়েট করিও অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে জাস্ট একটু শেয়ার করে দিও ভিডিওটা। আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই, টাটা।